প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো সূচকের ভাগের নিয়ম 1। চলো আমরা পূর্বের সেই রাজার গল্পের নেই ভাবার চেষ্টা করি, কিন্তু উল্টোভাবে। দুটি দল ভাগ হয়ে এই গল্পের কাজটি চিন্তা করব। একটি দলের নাম ক এবং আরেকটি দলের নাম খ। ওকে, ক দলের কাছে 2 এর পাওয়ার হচ্ছে 10, অর্থাৎ 1024টি লজেন্স আছে, কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই। এখন খ দলকে লজেন্স দেবে, কিন্তু সেখানে একটি নিয়ম আছে। ওকে, নিয়মটি হলো খ দলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স দিবে। আগে দিয়েছিল কি ডাবল, এখন দিবে অর্ধেক সংখ্যক। অর্থাৎ ক দল কোনো একদিন যে পরিমাণ লজেন্স দেবে, পরের দিন সেটিকে 2 ধারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় সেই সংখ্যক লজেন্স দেবে। ওকে, মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে, কখনোই লজেন্সকে ভেঙে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না। এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন চলতে থাকবে। ধরো প্রথম দিনে খ দলকে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 5 সংখ্যক লজেন্স দিয়েছে। তাহলে পরের দিন কতটি দিবে কিংবা তার পরের দিন কতটি দিবে সেই তথ্য বের করার জন্য এবার ছকটি পূরণ করো। 17 অর্থাৎ 1/17-তে যদি কোনো দিন লজেন্স দেওয়া সম্ভব না হয় অথবা সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তবে সেই ঘরে ক্রস চিহ্ন দিতে হবে। দিন এখানে কয় দিন দেওয়া আছে দেখো, প্রথম দিন এইভাবে দেওয়া আছে প্রথম থেকে সপ্তম দিন পর্যন্ত, এবং প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার দেওয়া হচ্ছে 2 এর উপর 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। প্রদত্ত লজেন্সকে সংখ্যার গুণাকার, অর্থাৎ এখানে আমার কয়টা 2 গুণ হবে? গুণ হবে 5টা, কারণ 2 এর উপর পাওয়ার হচ্ছে আমার 5, তাই আমি এখানে 5টা গুণ দিয়েছি। ওকে, এখন আমাকে দ্বিতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত আমার এভাবে চকটি পূরণ করতে হবে। কি করতে হবে দেখো, দ্বিতীয় দিন হবে এই যে প্রথম দিন ছিল কয়টা? 5টা। 5টাকে আমি কি করে দিলাম? 2টা দিয়ে দিলাম। তাহলে আমার বাকি রইল কয়টা? এখানে 4টা রইল। ঠিক তৃতীয় দিন একইভাবে 4টা থেকে আরো 2টা কি করলাম? হ্যাঁ, দিয়ে দিলাম। তাহলে রইল কয়টা? 3টা। ঠিক একইভাবে চতুর্থ দিনে এই 3টা থেকে আরো 2টা কি করলাম? দিয়ে দিলাম। তাহলে রইল কয়টা? 2টা। এবং পঞ্চম দিনে দেখো, পঞ্চম দিনে রইল কয়টা? 2টাকে আরো 2টা দিয়ে দিলাম, শুধু রইল কয়টা? 2টা রইল। ওকে, এবং ষষ্ঠ দিনে দেখো, ষষ্ঠ দিনে হচ্ছে 2 এর পাওয়ার কত? এখানে 0 বা 1। আমরা জানি 2 এর উপর পাওয়ার যদি 0 হয় সেটা কত হয়? 1 হয়। ওকে, তাহলে এখানে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বাকি রইল কত? 1টা রইল। তাহলে সপ্তম দিনে কি আমি 1টাকে যদি 2 ভাগ করি তাহলে কত হয়ে যায়? হাফ হয়ে যায়। তাহলে আমি হাফ কি দিতে পারবো? দিতে পারবো না, কারণ আমাকে পূর্ণ সংখ্যা দিতে হবে। সুতরাং এটা সূচকের রাশি হবে না, এখানে আমি ক্রস দিয়েছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিনে প্রদত্ত লজেন্স সংখ্যা জেনে পরের দিন প্রদত্ত লজেন্স সংখ্যা হিসাব করতে পারছো, কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় যে চতুর্থ দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে, তুমি কিভাবে বলবে? নিশ্চয়ই এভাবে ছকের মতো করে অথবা প্রতিদিনে প্রদত্ত লজেন্সের তথ্য বের করে। আচ্ছা, এবার তোমরা কল্পনা করো শুরুতে ক দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল কত? 2 টু দি পাওয়ার 12, অর্থাৎ 2 এর পর ঘাত হচ্ছে 12টি। প্রথম দিনে তারা ক সংখ্যক দলকে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লজেন্স প্রদান করে। এরপরে পূর্বের নিয়ম অনুযায়ী লজেন্স প্রদান করতে তাকে যতদিন সম্ভব হয়। এখন ভাবো তো, তোমার কাছে যদি চাওয়া হয় অষ্টম দিনে খ দল কতটি লজেন্স পেয়েছে তা নিচের ছকের সাহায্যে নির্ণয় করো। ওকে, এখানে দেখো ছক হচ্ছে 1/18। দিন কত দিনের? এখানে টোটাল দেওয়া আছে অষ্টম দিনের। অষ্টম দিনের তথ্য আমাদেরকে বের করতে হবে। ওকে, তারপর এখানে প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 10।
প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকার হচ্ছে, এটা আমরা এখানে কয়টা 10টা 2 লিখেছি, কয়টা 2 কয়টা লিখেছি 10টা লিখেছি, কারণ যেহেতু 2 এর উপর পাওয়ার বা ঘাত হচ্ছে 10। ওকে, তাহলে দ্বিতীয় দিন কি হলো, এখানে আমরা 9টা 10টাকে আমরা 2টা কি করেছি বাদ দিয়েছি, তাহলে রইল কয়টা 9টা। ঠিক একইভাবে তৃতীয় দিন চতুর্থ দিন বাকি দিনগুলো আমরা বের করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ছক 1.18 এতে দেখো দিন হচ্ছে এখানে অষ্টম দিনের কথা উল্লেখ আছে এবং প্রদত্ত সংখ্যার সূচকীয় আকার এত প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকার। ওকে, এখানে দেখো প্রথম দিনে আমাদের লজেন্স সংখ্যাকে গুণাকারে প্রকাশ করেছি, এখানে 10টা লজেন্স আছে। তো দ্বিতীয় দিনে কি করেছি দেখো, দ্বিতীয় দিনে হচ্ছে এখানে এই যে লজেন্সগুলো আছে 10টা সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। ওকে, 2 দিয়ে কি করেছি ভাগ করেছি, ভাগ করার পর লজেন্স সংখ্যা কত হয়ে গেল অর্ধেকে চলে আসলো। ঠিক এইভাবে তৃতীয় চতুর্থ সবগুলো দিন বের করব। ওকে, এখান থেকে শুরু। ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে প্রথম দিনে ছিল কত 2 টু দি পাওয়ার 10, এটাকে আমরা দ্বিতীয় দিনে কি করেছি 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করার পর এটা কি হলো, একটা 2 কমে গেল, অর্থাৎ অর্ধেকে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূচকীয় আকার হবে 2 টু দি পাওয়ার 9। ওকে, তারপর তৃতীয়তে দেখো যে এরপরে আবার কি করেছি আমরা তৃতীয় দিনে, এখানে আমরা 9 লিখেছি কয়টা 9, সরি তৃতীয় দিনে আমরা 2 লিখেছি, এখানে 9টা লেখার পর আমরা একটা 2 কি করেছি কেটে দিলাম, অর্থাৎ এটাকে এই পুরো সংখ্যাটাকে আমরা 2 ভাগ করেছি, অর্ধেক করেছি। তাহলে আমাদের এখানে সূচকীয় আকার হলো কত 2 টু দি পাওয়ার 8 এবং এখানে 2 এর সংখ্যা হচ্ছে কয়টি 8টি। ঠিক একইভাবে চতুর্থ দিনে আরও একটি আরও একটি কমবে, অর্থাৎ আগে ছিল 8 এখন হয়ে যাবে 7, 2 টু দি পাওয়ার 7। অর্থাৎ এখানে দেখো 2 আছে কয়টি 8টি, একটা 2 কেটে গেল, তো বাকি রইল এখানে কয়টা 2 7টা 2 রইল। এই যে এখানে দেখো 4টা আর এখানে হলো 3টা 7টা। ঠিক একইভাবে কমতে থাকবে, পঞ্চম দিনও ঠিক একই হবে 2 টু দি পাওয়ার 6 হবে এবং এটাকে আবারও 2 ভাগ করব। 2 ভাগ করার পর এখানে 2 চলে আসলো কয়টা 5টা 2, 6টা 2 চলে আসলো এবং এখানে পাওয়ার হইল সূচকীয় আকার হইল কত 2 টু দি পাওয়ার 6। এবার ষষ্ঠ দিনে দেখো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 হবে, আবার ওইটাকে কি করেছি আমরা 2 দিয়ে ভাগ করেছি, এখানে 2 হইল কয়টা 5টা 2 হইল। ওকে, ঠিক একইভাবে সপ্তম দিনে 2 টু দি পাওয়ার 4 হবে এবং আগের যেটা ছিল ষষ্ঠ দিনকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করার পর আমাদের এখানে 2 রয়ে গেল কয়টা 4টা, তো আমরা এখানে কি লিখেছি 2 টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে অষ্টম দিনে 2 টু দি পাওয়ার কত 3 এবং আগে যে 4টা ছিল সেটাকে আমরা আবারও 2 ভাগ করেছি, তাহলে কত রইল 2 কয়টা রইল 3টা রইল, তার মানে 2 এর পাওয়ার কত হলো 3 রইল। এইভাবে আমরা অষ্টম দিনের চকলেটের পরিমাণ বের করতে পারি, অর্থাৎ অষ্টম দিনে কয়টি চকলেট আছে 8টি চকলেট আছে, 2 দোকানে 4, 4 দোকানে 8। ওকে, এখন দেখো আচ্ছা এই কাজটি করতে অনেক পরিশ্রম হচ্ছে এবং অনেক সময়ও ব্যয় হচ্ছে, তাই এই পর্যায়ে চলো গুণের মতো সূচকের ভাগেরও যে সহজ উপায় আছে তা দেখি। ওকে, আমরা পূর্বের সূচকের গুণের পদ্ধতি যেভাবে ছকের মাধ্যমে দেখেছি এখানেও সেভাবে দেখার চেষ্টা করব। তোমরা আবার জোড় ও বেজোড় রুল দুইভাবে ভাগ হয়ে যাও এবং জোড় রোলদারি 6 এবং 6 সংখ্যাটি নাও আর বেজোড় রোলদারিরা 5 সংখ্যাটি নাও। এবার পরবর্তী ছক 1.19 ভালো করে লক্ষ্য করো, সাহায্যের জন্য পুরো ছকটি পূরণ করে দেওয়া আছে, এর সাহায্যে পরবর্তীতে 1.20 পূরণ করতে হবে, অর্থাৎ 1.19 ছকটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখো, আমাদের গৃহীত সংখ্যা নিয়েছি কত 10 নিয়েছি, তাহলে অর্থাৎ বেজ হচ্ছে আমাদের 10, এখানে ভাগ 10 টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার কত
টু, এটা হচ্ছে আমাদের ভাগ করতে বলা হয়েছে। এখন দেখো এখানে ভাজ্য হচ্ছে 10⁴। ভাজ্য কাকে বলে? যেই সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য, অর্থাৎ এটাকে ভাগ করা হচ্ছে, সুতরাং ভাজ্য হচ্ছে কি এটা। তাহলে এই যে 10⁻², এটা কি? এটা হচ্ছে কি ভাজক। তাহলে আমি ভাজকের করে 10⁻, কি লিখেছি? 2 লিখেছি। আচ্ছা, প্রথম পদের গুণাকার কাঠামো। প্রথম পদ হচ্ছে 10⁴। 10⁴ মানে হচ্ছে আমি 10 কয়বার লিখব? 4 বার লিখব। ওকে, তারপরে দেখো দ্বিতীয় হচ্ছে ভাজক। ভাজক কত? 10⁻², এটাকে 10² বলে, অর্থাৎ দ্বিতীয় পদে গুণাকার কাঠামো হবে 10 দুইবার গুণ হবে। ভাগফল কাঠামো হবে এই যে প্রথম যে আমার 10⁴, এটাকে 10² দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা জানি কি ভাগফল কাঠামো কি হচ্ছে? এখানে 10⁴ মানে হচ্ছে 10 কয়টা হবে? 4টা 10 হবে। এটাকে ভাগ করব কত? 10², অর্থাৎ দুইটা 10 দিয়ে। তখন ভাগ করব, দেখো এই একটা 10 উপরে নিচে কাটা যাবে, এই উপরে নিচে কাটা গেল, শুধু রইল কত? দুইটা 10 রইল। ওকে, তার মানে এখানে আমরা বেজ হচ্ছে 10, তো আমরা কত 10 লিখেছি। এখন এইটা দুইটার পাওয়ার কয়টা 10 আছে? দুইটা, তার মানে 2² দিয়েছি। তারপরে ঠিক একইভাবে 10⁻, 10 এর উপর যদি 3 থাকে এটাকে আমরা 10³ বলো, অথবা 10-এর পাওয়ার হচ্ছে 3 এবং এটা হচ্ছে 10²। 3 হলে আমরা কিউব বলতে শিখেছি, অর্থাৎ 10³ ভাগ হচ্ছে 10²। এটা ভাজ্য হচ্ছে কত? 10³ 10³ মানে হচ্ছে 3টা 10, আবার 10² মানে হচ্ছে 2টা 10। তাহলে ভাগফল কাঠামো হবে আমরা 10³ কে 10² দিয়ে ভাগ করব। 10³ মানে হচ্ছে 3টা 10, অর্থাৎ 3টা 10 আর নিচে হবে 2টা 10। তো ভাগ হলে এই যে উপর নিচে এটা কাটা, এই দুইটা কাটা, শুধু রইল কত? 10, অর্থাৎ ভাগফলের সূচকীয় কাঠামো হবে 10 পাওয়ার কত? 1 হবে বা 1 হবে। ঠিক একইভাবে 10⁴ ভাগ হচ্ছে 10 পাওয়ার 1, 1। তাহলে আমরা এখানে 10 বা 10-এর উপর আছে কত? 4, অর্থাৎ এটার গুণাকারে লিখলে আমরা 4টা 10 লিখেছি এবং ভাজক হচ্ছে একটা 10। তার মানে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো শুধু 10 হবে। তাহলে আমরা এই যে 4টা 10-কে একটা 10 দিয়ে ভাগ করব। এটা কাটলে শুধু রইল 3টা 10 রইল। 3টা 10 মানে হচ্ছে 10³ ঠিক একইভাবে দেখো 10² আছে আর এখানে 10 পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা এই 10-কে বা 10-কে কি করতে পারি? দুইভাবে 10 গুণন 10 লিখতে পারি। ঠিক একইভাবে ভাজক হচ্ছে 10, তার মানে এটা গুণাকার কাঠামো হবে 10 এবং এটা ভাগফল হবে এই যে 10²-কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে এই 10 কাটা গেল, শুধু 10 রয়ে গেল, সূচকীয় কাঠামো হইল এটা। এখন দেখো এখানে একটা 10 পাওয়ার কত? 1, এখানেও একটা 10 পাওয়ার হচ্ছে 1। তাহলে এখানে 10 পাওয়ার 1, এখানে গুণকীয় কাঠামো হচ্ছে 1, এখানে হচ্ছে এটার গুণকীয় কাঠামো কি হবে? 1 হবে। তো 10-কে যখন 10 দিয়ে ভাগ করো তখন কত হবে? 1 হবে। ওকে, তাহলে এটার কি ভাগফলের সূচকীয় কাঠামো এখানে দেখানো যাবে না, তাহলে এটা ভাগফল কত? 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি এই চকটি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 13 পৃষ্ঠা। এখন দেখো 14 পৃষ্ঠাতে কিছু কাজ দেওয়া আছে। চক হচ্ছে 1-এর 20। আচ্ছা, ছক 1-এর 19-এর ক্রমিক অনুযায়ী 10-এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে ভিত্তি করে নিচের ছকে ভাগ কি হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে খাতায় চকটি সম্পূর্ণ করো। এখানে গৃহীত সংখ্যা, ভাগ, ভাজ্য, প্রথম পদের গুণাকার কাঠামো এবং ভাজক লিখতে হবে। এখানে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো লিখতে হবে, ভাগফল কাঠামো লিখতে হবে, ভাগফল লিখতে হবে, ভাগফলের সূচকীয় কাঠামো লিখতে হবে। তাহলে চলো আমরা চকটি পূরণ করি। জোর নাকি জোর, তাদের কাছে আমরা কত ধরেছি? 6 ধরেছি। ওকে, 6 ধরলে এখানে পাওয়ার হচ্ছে কত? 4। তাহলে ভাজ্য হচ্ছে কত? 6-এর ঘাত 4। এটাকে ভাগ করব কত দিয়ে? 6-এর পাওয়ার বা ঘাত 2 দিয়ে ভাগ করব। তাহলে ঠিক একইভাবে প্রথম পদের গুণাকার কাঠামো, আমরা গুণাকার কাঠামো কিভাবে লিখব? অর্থাৎ যেহেতু পাওয়ার আছে 4, আমরা 6-কে 4 বার গুণ করব। ঠিক আছে, 6-কে 4 বার গুণ করেছি। আর এখানে ভাজক হচ্ছে আমাদের কত? 6-এর বর্গ। তাহলে 6-এর বর্গ মানে এখানে কয়টা 6 লিখবো? 2টা 6 লিখবো। তো ভাগফল কাঠামো কি হবে? এই যে 6 আছে কয়বার লিখবো? 4 বার। এখানে আমি 4 বার লিখেছি। এটাকে আমি এই যে এটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এই 6 কাটা গেল, এই 6 কাটা গেল, কয়টা 6 রইল? 2টা 6। 2টা 6 মানে হলো 6-এর উপরে স্কয়ার হবে। ওকে, তারপরে দেখো এখানে আছে 6-এর কিউব।
কে ভাগ করব 6 স্কয়ার দিয়ে। তাহলে 6 এর উপর 3 মানে হচ্ছে 3টা 6 আমরা লিখলাম। তারপর 6 এর উপর স্কয়ার মানে 2টা 6 লিখলাম। তার মানে এখন এই 3টা 6 কে 2টা 6 দিয়ে ভাগ করব। তো ভাগ করা মানে কাটাকাটি করা, এভাবে কাটাকাটি করলে শুধু একটা 6 রইলো। তাহলে এটার পাওয়ার কত হইলো? এটা পাওয়ারও রইলো কত? 1। ওকে, তার পরবর্তীতে দেখো 6 এর পাওয়ার হচ্ছে 4, ভাগ হচ্ছে কত? 6 এর 1। তাহলে 6 এর 4 মানে 4 লিখবো, 6 লিখবো আমরা 4 বার। যেহেতু একটা 6 পাওয়ার যেহেতু 1, তাহলে আমরা 6 লিখেছি একবার। তাহলে এটা দিয়ে কাটা গেল। এখানে কয়টা 6 রইলো? 3টা 6 রয়ে গেল। 3টা 6 মানে হচ্ছে 6 এর উপর কত হবে? কিউব হবে। ওকে, তারপরে হচ্ছে 6 এর উপর এখানে আছে স্কয়ার, ভাগ দিব কত? 6 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 2টা 6, আর 6 এর উপরে 1 মানে হচ্ছে একটা 6। তার মানে দেখো এই 2টা 6 কে আমরা একটা 6 দিয়ে কি করব? ভাগ করব। এটা কাটাকাটি রইলো, শুধু 6 রয়ে গেল। অর্থাৎ সূচকীয় কাটামুখী হবে, 6 এর উপর পাওয়ার কত হবে? 1 হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যাদের রোল নাকি জোড়। এখন যাদের রোল বেজোড় তা নিয়ে আমরা সংখ্যাটি সমাধান করব। অর্থাৎ ছক 1.19 এবং ছক 1.20 হতে প্রাপ্ত তথ্যগুলো এখন আমরা কি করব? সমাধান করব। দেখো ক্রমিক নং 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে। ওকে, ভাগ হচ্ছে 10 এর পাওয়ার হচ্ছে 4, 10 টু দি পাওয়ার 4 কে 10 স্কয়ার দিয়ে ভাগ করব। এখন ভাগ করার ধাপ, প্রথম ধাপ হচ্ছে আমরা এখানে পাওয়ার কত? 10, সরি এটা এখানে ভিত্তি কত? 10। হ্যাঁ, দুইটারই ভিত্তি বা বেস হচ্ছে 10। আমি বেসটা সবসময় ঠিক থাকবে। ওকে, যেরকম বিল্ডিং এর ফাউন্ডেশন বা বেস যেরকম ঠিক থাকে, ঠিক একইভাবে আমি এখানে 10 লিখেছি। এখন দেখো এটা হচ্ছে ভাগ চিহ্ন। এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তো ভাগের ক্ষেত্রে এই যে পাওয়ার 4 আর আছে 2, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এটা মনে রাখতে হবে। তাহলে 10 এর উপর আমি 4 বিয়োগ কত? 2, অর্থাৎ 4 থেকে 2 গেলে 10 এর কত রইল? 10 স্কয়ার রয়ে গেল। অর্থাৎ 10 এর পাওয়ার হলো 2। আচ্ছা, একটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে দেখো আমি যেহেতু 6 ধরেছিলাম, যেহেতু রুল ধরেছি জোড়, তাই 6 ধরেছি। এখানে ঠিক একইভাবে এখানে বেজ হচ্ছে 6, এখানে বেজ হচ্ছে 6, তাহলে আমি এখানে 6 লিখেছি। ওকে, যেহেতু ভাগ হলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে এই 4 থেকে 2 বিয়োগ করেছি। 4 থেকে 2 বিয়োগ করলে কত হইলো? এই 2 রয়ে গেল। ওকে, ঠিক একইভাবে 10 এর পাওয়ার 3, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 10 স্কয়ার দিয়ে। তার মানে এই যে এখানে আমি বেস হচ্ছে লিখেছি 10, এবং এখানে 3 থেকে 2 এটা কি করেছি? বিয়োগ করেছি। তারপর কি রইলো? 10 এর পাওয়ার কত রইলো? 1 রইলো। ওকে, ঠিক একইভাবে এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমার বেস 6 যাবে। যেহেতু এটা ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়, তাই 3 থেকে 2 বিয়োগ করেছি, 1 লিখেছি। আশা করি তোমরা বুঝতেছো। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। 3 নম্বরে দেখো 10 এর উপর আছে কত? 4 মানে 4, এখানে 10 এর উপর আছে কত? 1। তার মানে আমার বেজ হচ্ছে 10, এটা ঠিক থাকবে। 4 থেকে 1 বিয়োগ করলে কত রয়? এই 3 রয়ে গেল। ঠিক একইভাবে আমি যেহেতু জোড় সংখ্যা ধরেছিলাম 6, এটা পাওয়ার হচ্ছে 4, আর 6 এটা পাওয়ার হচ্ছে কত? 1। তাই 6 বেসটা ঠিক থাকবে। 4 থেকে 1 গেলে থাকবে কত? 3। ঠিক একইভাবে 10 স্কয়ার, আর এখানে হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 1। তাহলে আমি বেস 10 লিখেছি এবং 2 থেকে 1 বাদ দিয়েছি। 10 কত রইলো? 1 রইলো। 10 এর পাওয়ার 1 রইলো। ঠিক একইভাবে 6 থেকে 2 থেকে 1 বিয়োগ করেছি, কত রয়েছে? এই 1 রয়েছে। আর আমার বেসটা কি থাকবে? অলওয়েজ ঠিক থাকবে। এটা হচ্ছে যাদের রোল নাকি জোড়। এবং বেজোড়ের ক্ষেত্রে কি হবে দেখো। বেজোড়ের ক্ষেত্রে এটা তো সেম আগেরটার মতোই, জোড়ের মতোই। বেজোড়ের ক্ষেত্রে এখানে শুধু 5 হবে, আর পাওয়ার 2টা কি হবে? বিয়োগ হবে। 6 এর স্থলে শুধু কি হবে? এখানে শুধু আমি 5 লিখেছি, আর সব ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে।